ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের আজকের ভিডিওটা সেমিস্টার 3 স্টুডেন্টদের জন্য। তোমাদের সেমিস্টার 3 যে CC3 এর পেপারটি রয়েছে অর্থাৎ DSCC3, সেই পেপারের একটি গুরুত্বপূর্ণ 20 মার্কসের প্রশ্নের অ্যান্সার শেয়ার করে দেবো। তোমরা অনেকেই কমেন্টস করে বলেছিলে যে এই প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করে দিলে সুবিধা হয়, তাই আমি এই প্রশ্নের অ্যান্সারটি আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অলরেডি তোমরা রুটিন পেয়ে গেছো আশা করছি, এবং তোমাদের এক্সামও খুব তাড়াতাড়ি রয়েছে, তাই তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো নোট ডাউন করে খাতায় প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? অলরেডি আমি এই পেপারে সাজেশান পোস্ট করে দিয়েছি, তোমরা যারা এখনও চেক আউট করোনি অবশ্যই চেক আউট করে নাও, এবং ডেসক্রিপশানে আমি আমার নাম্বার দিয়ে রাখলাম, যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমাকে সরাসরি মেসেজ করতে পারো। এছাড়া এই পেপারে আমি অনেক সাজেশানের অ্যান্সারও পোস্ট করে দিয়েছি, তোমরা অবশ্যই গিয়ে চেক আউট করে নাও। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিও। দেখো, আজকে যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করব সেটা হচ্ছে তোমাদের কর ব্যবস্থার বিশেষ উল্লেখ করে মৌর্য যুগের অর্থনীতি সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে? অর্থাৎ মৌর্য যুগের যে কর ব্যবস্থা প্রচলিত ছিল সেই সম্পর্কে কিছু উল্লেখ করে সেই যুগের অর্থনৈতিক ব্যবস্থা আলোচনা করতে হবে। এবার অ্যান্সারটি পড়ছি আমি, তোমরা খাতায় নোট ডাউন করে নাও। ইতিহাসে অর্থনৈতিক বিষয়ের আলোচনা একটি বিশেষ গুরুত্বের দাবি রাখে, কারণ এটি কেবল সমাজের জীবিকা ও সম্পদের বণ্টনকেই নির্দেশ করে না, বরং সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনেরও সূচক। প্রাচীন ভারতের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য মৌর্য যুগে অর্থনৈতিক কাঠামো ছিল অত্যন্ত সুসংগঠিত ও বহুমুখী। কৃষি, শিল্প, বাণিজ্য এবং কর ব্যবস্থার উন্নতির মাধ্যমে এই সময়ে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জিত হয়েছিল, যা সাম্রাজ্যের বিস্তার ও প্রশাসনিক দক্ষতার ভিত্তি হিসেবে কাজ করে। তাই মৌর্য অর্থনীতির বিশ্লেষণ আমাদের প্রাচীন ভারতের সমৃদ্ধ ঐতিহ্য ও সামাজিক অগ্রগতির গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে। প্রথম প্যারাটি বলে দিলাম, এবার দ্বিতীয় প্যারাটি দেখো কি রয়েছে। দ্বিতীয় প্যারাতে যেটি দিয়েছি, প্রথমে দেখো, মৌর্য যুগের অর্থনীতি সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ বই ও বিবরণী থেকে জানতে পারি। কৌটিল্য রচিত অর্থশাস্ত্র গ্রন্থটি মৌর্য যুগের কর ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য ও কৃষি সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়। গ্রিক দূত মেগাস্থিনিসের লেখা ইন্ডিকা থেকে আমরা মৌর্য সমাজ ও অর্থনীতির চিত্র পাই। এছাড়া সম্রাট অশোকের শিলালিপিগুলি থেকেও মৌর্য যুগের অর্থনৈতিক চিত্রের আভাস পাওয়া যায়। পরবর্তী প্যারা দেখো কি রয়েছে। মৌর্য যুগে অর্থনীতিতে বিভিন্ন ধরনের কর প্রচলিত ছিল, যা রাজ্যের আয়ের প্রধান উৎস হিসেবে কাজ করত। এই করগুলির মাধ্যমে রাজ্য তার প্রশাসনিক ও সামরিক ব্যয় মেটাত এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করত। মৌর্য যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর ছিল ভাগ বা ভাগ কর। এটি কৃষি উৎপাদনের উপর ধার্য করা হতো। কৃষকরা তাদের উৎপাদিত ফসল একটি অংশ রাজস্ব হিসেবে রাজ্যকে দিতেন, যা সাধারণত ফসলের 1/6 থেকে 1/4 পর্যন্ত হতে পারত। এই করের মাধ্যমে রাজ্যের আয়ের একটি বড় অংশ নিশ্চিত হতো। এছাড়া কৃষকদের কাছ থেকে জল কর বা বালি নামে একটি কর আদায় করা হতো। এটি সেচের জন্য জল ব্যবহারের উপর ধার্য করা হতো। বন থেকে সংগৃহীত পণ্য যেমন কাঠ, ফলমূল, মধু ইত্যাদির উপর বন কর ধার্য করা হতো। পশুপালনকারীরা কৃষক বা পশু ব্যবসায়ীদের কাছ থেকে পশু কর আদায় করা হতো, যা গবাদি পশু যেমন গরু, মহিষ, ছাগল ইত্যাদির উপর ধার্য করা হতো। পরবর্তী প্যারা দেখো কী রয়েছে। শিল্প ও পণ্যের ওপর শুল্ক নামে একটি কর ধার্য করা হতো। শিল্পপণ্য উৎপাদন ও বিক্রয়ের উপর এই কর আদায় করা হতো। এছাড়াও বাণিজ্য পথে চলাচলকারী পণ্যের উপর দেশান্তরী শুল্ক ধার্য করা হতো। তোমরা এই বিভিন্ন গুরুত্বপূর্ণ শুল্ক বা করের নাম অবশ্যই হাইলাইটস করবে, ঠিক আছে, যাতে পরীক্ষক সহজেই আকৃষ্ট হতে পারে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি, ঐতিহাসিক বা সালের নাম অবশ্যই হাইলাইটস করবে। তারপর দেখো কী রয়েছে। এটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ছিল। বাজার বা হাটে বিক্রি হওয়া পণ্যের ওপর বাজার কর ধার্য করা হতো। এটি বণিকরা তাদের পণ্য বিক্রির সময় দিতে বাধ্য থাকতেন। মুদ্রা ব্যবস্থার সাথে জড়িত মুদ্রা করও আদায় করা হতো, যা মুদ্রা তৈরি ও বিনিময়ের ওপর ধার্য করা হতো। যুদ্ধের সময় বা যুদ্ধের প্রস্তুতির জন্য যুদ্ধ কর আদায় করা হতো, যা সাধারণত যুদ্ধের সময় মেটানোর জন্য আদায় করা হতো, যুদ্ধের ব্যয় মেটানোর জন্য আদায় করা হতো। তারপর দেখো, সাধারণ প্রজাদের কাছ থেকে প্রজা কর আদায় করা হতো। এটি রাজ্যের বিভিন্ন কাজে ব্যবহার করা হতো। মদ, নেশা জাতীয় দ্রব্য এবং বিলাস দ্রব্যের ওপর আবগারি শুল্ক ধার্য করা হতো, যা রাজ্যের আয়ের একটি উল্লেখযোগ্য উৎস ছিল। জমির মালিকানা বা ব্যবহারের উপর ভূমি কর ধার্য করা হতো, যা কৃষি জমি এবং অন্যান্য জমির ওপর আদায় করা হতো।
পণ্য পরিবহনের ওপর পরিবহন কর ধার্য করা হতো, যা বাণিজ্যিক পণ্য এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার সময় আদায় করা হতো। শ্রমিকদের কাছ থেকে শ্রমিক কর আদায় করা হতো, যা সাধারণত নির্মাণ কাজ বা অন্যান্য সরকারি কাজে নিয়োজিত শ্রমিকদের ওপর ধার্য করা হতো। অস্ত্র উৎপাদন এবং বিক্রয়ের জন্য অস্ত্র কর ধার্য করা হতো, যা যুদ্ধাস্ত্র তৈরির জন্য সাথে জড়িত শিল্পের ওপর আদায় করা হতো। এই সমস্ত বিভিন্ন কর প্রচলিত ছিল। তারপর মৌর্য শাসকরা কৃষিকে অর্থনীতির মেরুদণ্ড হিসেবে গড়ে তুলেছিলেন। সেচ ব্যবস্থা উন্নত করার জন্য কৃত্রিম জলাধার, খাল ও কুয়ো নির্মাণ করা হয়েছিল। উদাহরণস্বরূপ গিরনা শিলালিপিতে অশোকের সময় নির্মিত একটি বিশাল জলাধারার উল্লেখ পাওয়া যায়, যা কৃষকদের জল সরবরাহ নিশ্চিত করত। এছাড়াও কৃষকদের জন্য সুদূর প্রসারী নীতিমালা প্রণয়ন করা হয়েছিল, যাতে তারা উৎপাদনে উৎসাহিত হয়। শীতাধ্যক্ষ নামক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রাজ্যের কৃষি জমির মালিকানা নিয়ন্ত্রণ করতেন। তারা কৃষকদের কাছ থেকে রাজস্ব সংগ্রহ করতেন। এই রাজস্ব ছিল রাজ্যের আয়ের প্রধান উৎস। তারপরে দেখো কি রয়েছে, মৌর্য যুগের রাজস্ব সংগ্রহ পদ্ধতিও ছিল উন্নত। রাজস্ব ছিল রাজ্যের আয়ের প্রধান উৎস। কৃষি শিল্প বাণিজ্য থেকে রাজস্ব সংগ্রহ করা হতো। কৃষকের কাছ থেকে উৎপাদনের একটি অংশ রাজস্ব হিসেবে নেওয়া হতো। চাণক্য তার অর্থশাস্ত্রে রাজস্ব সংগ্রহ পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছেন। এছাড়া শিল্প বাণিজ্য প্রতিষ্ঠানগুলির ওপর কর ধার্য করা হতো। রাজস্ব সংগ্রহকারী কর্মকর্তারা নিয়মিতভাবে রাজস্ব সংগ্রহ করতেন, যাদের সমাহর্তা বলা হতো। এর জন্য একটি সুসংগঠিত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। মৌর্য যুগে মুদ্রা ব্যবস্থার উন্নতি ঘটে। বিভিন্ন ধাতুর মুদ্রা ব্যবহার করা হতো, যেমন সোনা, রূপা ও তামার মুদ্রা। এই মুদ্রাগুলি বাণিজ্য ও লেনদেনের কাজে ব্যবহৃত হতো। মুদ্রা ব্যবস্থার উন্নয়ন বাণিজ্যিক লেনদেনকে সহজতর করেছিল এবং অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মুদ্রা ব্যবস্থার মাধ্যমে রাজস্ব সংগ্রহ ও বন্টন পদ্ধতিও সুসংগঠিত হয়েছিল। মৌর্য যুগের অর্থনৈতিক ব্যবস্থা সুসংগঠিত ছিল প্রশাসনিক দক্ষতার কারণে। রাজ্য প্রশাসন বিভিন্ন ভাগে বিভক্ত ছিল, যার প্রতিটি বিভাগ অর্থনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করত। কৃষি শিল্প বাণিজ্য ও রাজস্ব সংগ্রহ পদ্ধতির জন্য পৃথক বিভাগ ছিল। এই বিভাগগুলির মাধ্যমে অর্থনৈতিক কার্যক্রম সুচারুভাবে পরিচালিত হতো। রাজস্ব সংগ্রহকারী কর্মকর্তারা নিয়মিতভাবে রাজস্ব সংগ্রহ করতেন এবং এর জন্য একটি সুসংগঠিত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। মৌর্য সম্রাট অশোকের শাসনামলে অর্থনৈতিক নীতিতে কিছু পরিবর্তন আনা হয়। তিনি কৃষকদের কল্যাণে বিশেষ নজর দেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। এছাড়া তিনি বাণিজ্য ও শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অশোকের ধর্মীয় নীতি ও অর্থনীতিকে প্রভাবিত করেছিল, কারণ তিনি অহিংসা ও নৈতিকতার উপর জোর দিয়েছিলেন, যা সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করেছিল। অশোকের শিলালিপিগুলিতে তার অর্থনৈতিক নীতির প্রতিফলন দেখা যায়। মৌর্য যুগের অর্থনৈতিক ব্যবস্থা সামাজিক কাঠামোকেও প্রভাবিত করেছিল। কৃষি শিল্প বাণিজ্যের উন্নয়নের ফলে সমাজে বিভিন্ন পেশার মানুষের চাহিদা বৃদ্ধি পায়। কৃষক, শিল্পী, বণিক ও শ্রমিকদের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠেছিল। এছাড়া রাজস্ব সংগ্রহ পদ্ধতি সামাজিক স্তরবিন্যাসকে প্রভাবিত করেছিল, যেখানে উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজপরিবারের সদস্যরা বেশি সুযোগ সুবিধা ভোগ করতেন। মেগাস্তেনিস তার গ্রন্থে মৌর্য যুগের সামাজিক কাঠামো সম্পর্কে উল্লেখ করেছেন। মৌর্য যুগে কৃষি ও শিল্পের মধ্যে গভীর সম্পর্ক ছিল। কৃষি উৎপাদনের উপর ভিত্তি করে শিল্পের বিকাশ ঘটেছিল। উদাহরণস্বরূপ কৃষি থেকে প্রাপ্ত কাঁচামাল যেমন তুলা ও রেশম বস্ত্রশিল্পের জন্য ব্যবহৃত হতো। এছাড়া কৃষি যন্ত্রপাতি ও যুদ্ধাস্ত্র তৈরিতে ধাতু শিল্পের উন্নতি ঘটেছিল। এই সম্পর্কের মাধ্যমে কৃষি ও শিল্প উভয় ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি সাধিত হয়েছিল। চাণক্য বা কৌটিল্য তার অর্থশাস্ত্রে কৃষি ও শিল্পের সম্পর্ক বিশদে আলোচনা করেছেন। মৌর্য যুগের অর্থনীতি ভারতীয় সভ্যতার বিকাশে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। কৃষি বাণিজ্য শিল্প ও শুল্কের সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে এই যুগের অর্থনৈতিক কাঠামো শক্তিশালী হয়েছিল। চন্দ্রগুপ্ত মৌর্য ও অশোকের শাসনকালে রাজস্ব ব্যবস্থার উন্নতি, বাণিজ্যিক সম্পর্কের বিস্তৃতি এবং শিল্পের বিকাশ ভারতীয় সমাজকে এক নতুন দিশায় এগিয়ে নিয়েছিল। এখানে বিস্তৃতি বানানটা একটু মিস্টেক হয়ে গেছে, তোমরা অবশ্যই ঠিক করে নেও, ঠিক আছে। এই অর্থনৈতিক সমৃদ্ধি শুধুমাত্র দেশের অভ্যন্তরীণ উন্নতি নয়, বরং বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রেও ভারতকে একটি শক্তিশালী জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। মৌর্য যুগের এই অর্থনৈতিক ব্যবস্থা আধুনিক যুগের জন্য একটি গুরুত্বপূর্ণ আদর্শ হয়ে দাঁড়িয়েছে। তাহলে আমি তোমাদের 20 মার্কসের সম্পূর্ণ অ্যান্সার শেয়ার করে দিলাম তোমাদের অনুরোধে, এবং তোমরা এক্সামের আগে আর কোন প্রশ্নের অ্যান্সার চাও অবশ্যই কমেন্টস করে জানাও। আমি তোমাদের অ্যান্সারগুলি শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো। আমি স্ক্রিনে অলরেডি আমার নাম্বার দিয়ে রেখেছি। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।